আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধর্মীয় উগ্রবাদীদের গোপন নেতৃত্বে গত বছর বাংলাদেশে হয়ে যায় রক্তাক্ত এক অভ্যুত্থান। এই অভ্যুত্থানে টানা 16 বছরের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং তার জায়গায় আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস, গঠন করেন নতুন সরকার। সেনাবাহিনী ও জামায়াতে ইসলামীর অকুণ্ঠ সমর্থনে গঠিত এই সরকারের মাথার উপরে ছায়া হয়ে রইল বিএনপি, সিপিবি সহ প্রায় সবগুলো রাজনৈতিক দল, অর্থাৎ 60 থেকে 70% জনসমর্থন। আর এই বিশাল জনসমর্থন নিয়ে ক্ষমতায় বসা ডক্টর ইউনূসের প্রতি তাঁর সমর্থকদের দাবি ছিল তিনটি: 1. জুলাই অভ্যুত্থানে সংঘটিত সকল অপরাধের বিচার করা। 2. দেশের রাজনীতি ও সরকার ব্যবস্থায় আমূল পরিবর্তন বা সংস্কার করা। এবং 3. একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করা। কিন্তু ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণের কিছুদিনের মধ্যেই বিচারের দাবি গেল সেন্ট মার্টিনে, সংস্কার গেল রাখাইন সীমান্তে, আর নির্বাচন গেল নিউমোরিং কন্টেইনার টার্মিনালে। সংস্কারের পরিবর্তে সরকারের প্রকাশ্য সমর্থনে দেশে জারি হলো মবক্রেসি। মবতন্ত্র কায়েমের ফলে ইতিমধ্যে দুর্বল হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ইউনূসের আমলে এসে আরও দুর্বল হয়েছে এবং ধকল সইতে না পেরে মাত্র 10 মাসের শাসনে প্রতিষ্ঠানগুলো পুরোপুরি অচল হয়েছে। দেশের চিরাচরিত সমাজ ব্যবস্থা ভেঙে পড়েছে, অর্থনীতির কঙ্কাল বেরিয়ে এসেছে। শিক্ষা, শান্তি, সামাজিক নিরাপত্তা সহ সব ধরনের আন্তর্জাতিক সূচকে বাংলাদেশের চরম অবনতি হয়েছে। এক কথায় মানুষের স্বপ্নভঙ্গ হয়েছে। দেশ ও জাতি যখন তাদের স্বপ্নভঙ্গের দুঃস্বপ্নে প্রায় বিধ্বস্ত, তখন চুপি চুপি বাংলাদেশের মাটিতে পা রাখতে যাচ্ছে জাতিসংঘ। শুধু তাই নয়, জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন 3 বছরের জন্য বাংলাদেশে তাদের কার্যালয় খুলতে যাচ্ছে। তারপর কি হবে? ভালো নাকি মন্দ? শান্তি নাকি সংঘাত? মানবাধিকার নাকি গৃহযুদ্ধ? এসব প্রশ্নের জবাব দিতেই আমাদের আজকের এক্সরে রিপোর্ট। চলুন তাহলে এক্সরে রিপোর্ট শুরু করা যাক। মনে করুন আপনার বাসায় আগুন লেগেছে, আপনি 999-এ ফোন করলেন, কিন্তু না আসছে পুলিশ, না আসছে ফায়ার সার্ভিস। কিছুক্ষণ পর দেখলেন সেখানে জাতিসংঘ এসে হাজির। আচমকা জাতিসংঘকে দেখে আপনি হয়তো বিভ্রান্ত হলেন, হতবিহ্বল হলেন, ভাবলেন জাতিসংঘ কেন এসেছে, সে কিভাবে আগুন নেভাবে। আপনার ভাবনার রেশ কাটতে না কাটতেই হঠাৎ দেখলেন মহল্লার কিছু লোক সেখানে মারামারি শুরু করে দিয়েছে। একদম জাতিসংঘের সামনেই মারামারি চলছে পুরা দমে। তারপর দেখলেন আরও কিছু লোক সেখানে মারামারিতে জড়িয়ে পড়েছে, তারপর আরও কিছু লোক। এভাবে এক পর্যায়ে পুরো মহল্লা 2 ভাগে ভাগ হয়ে শুরু করে বিভৎস এক দাঙ্গা। কিন্তু জাতিসংঘ কোথায়? জাতিসংঘ আছে, সে দাঙ্গাবাজদের লেবুর শরবত খাওয়াচ্ছে, সেদ্ধ ডিম খাওয়াচ্ছে, তারপর ঘামটা মুছে আবার মারামারিতে পাঠাচ্ছে। এদিকে আপনার বাড়ি পুড়ে ছাই, সেদিকে কারোর কোনো খেয়াল বা ভ্রুক্ষেপ নেই। পৃথিবী জুড়ে সংঘাতময় দেশগুলোতে জাতিসংঘের ভূমিকা সামারাইজ করলে আপনি যেটা পাবেন সেটা অনেকটা এরকমই। ফিলিস্তিন, সিরিয়া, সুদান, ইয়েমেন, ইউক্রেন সহ জাতিসংঘের স্ট্যান্ড অ্যালোন অফিস আছে মাত্র 18টি দেশে। এসব দেশের কোনোটিতে গৃহযুদ্ধ চলছে, কোনোটিতে যুদ্ধ, আবার কোথাও চলছে সরকারি দমনপীড়ন, কোথাও বা সন্ত্রাস ও রাহাজানি। অর্থাৎ সবগুলো দেশেই মানবাধিকারের চরম সংকট চলছে। এমনটাই তো হওয়ার কথা, তাই না? মানবাধিকারের সংকট না থাকলে জাতিসংঘ কেন মানবাধিকার অফিস খুলবে? খুবই ন্যায্য কথা। কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশে তাদের কাজটা কি? বাংলাদেশে মানবাধিকারের সংকট ছিল বছরখানেক আগে, যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের জেলে যাওয়ার সম্ভাবনা ছিল। তখন জাতিসংঘ, নোবেল বিজয়ী সংঘ, পশ্চিমা পলিটিশিয়ান আর ডিপ্লোম্যাটরা মানবাধিকার রক্ষার জন্য বিবৃতি দিত। এখন যেহেতু সেরকম কোনো বিবৃতি দিচ্ছে না, সেহেতু বলাই যায় বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছে, শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। তাছাড়া কয়েক মাস আগেই না জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশ সফর করে গেলেন, ডক্টর ইউনূসের প্রতি তার সমর্থন ব্যক্ত করলেন। বাংলাদেশে চলমান আওয়ামী লীগ ও হিন্দু নিধন নিয়ে মিস্টার গুতেরেস একটি কথাও বলেননি। কথা বলেননি মব সন্ত্রাস নিয়ে কিংবা নারীর প্রতি চলমান নারকীয় নিপীড়ন নিয়েও। গুতেরেস চলে যাওয়ার পর জাতিসংঘের আরও কয়েকজন কর্মকর্তা বাংলাদেশে বেড়াতে এসেছেন, তারাও এসব নিয়ে উল্লেখযোগ্য কিছুই বললেন না, উল্টো ইউনূস সরকারের প্রশংসা করলেন, এমনকি আওয়ামী লীগবিহীন নির্বাচনের আগাম বৈধতাও দিয়ে গেলেন। তাহলে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের কাজ কি? রহস্য এখানেই। জাতিসংঘ যে সব জায়গায় সংঘাত শুরুর পরে যায়, বিষয়টা কিন্তু এমন নয়। কখনো কখনো সংঘাত শুরু করতেও যায়। যেমন ধরুন উত্তর কোরিয়া, সেখানে একনায়কতন্ত্র চলছে, ঠিক আছে, কিন্তু কোনো অভ্যন্তরীণ সংঘাত আছে? গৃহযুদ্ধ আছে? নির্বিচারে সন্ত্রাস কিংবা লুটপাট আছে?
নেই। তাহলে দক্ষিণ কোরিয়ায় বসে বসে জাতিসংঘ কেন উত্তর কোরিয়ার উপরে নজরদারি করছে? তাদের উদ্দেশ্য কি? সিরিয়ায় মানবাধিকার নিয়ে কাজ করার জন্য 2011 সালে বৈরুতে অফিস খোলে জাতিসংঘ। তারপর সেখানে লাফিয়ে লাফিয়ে সংঘাত বাড়ে, মৃত্যু বাড়ে, ধ্বংস বাড়ে এবং এক পর্যায়ে বাশার আল আসাদ সরকারের পতন হলে নতুন সরকার ক্ষমতায় আসে, যাদেরকে অনেকেই আইএসের একটা অংশ বলে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দাবি অনুযায়ী সিরিয়ার নতুন জঙ্গি সরকার মূলত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষের সরকার। This offers great opportunity, but also is fraught with significant dangers. This collapse is a direct result of our forceful action against Hezbollah and Iran, Assad's main supporters. সিরিয়ায় জাতিসংঘের ত্রাণ কাঠামো বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে। জাতিসংঘের মাধ্যমে পাঠানো ত্রাণ সামগ্রীর বড় অংশ সরকারপন্থী মিলিশিয়া ও সরকারি বাহিনীর কাছে পৌঁছায়, যা তারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। সিরিয়ার আসাদ সরকারের সঙ্গে জাতিসংঘের নীরব আঁতাত নিয়ে আন্তর্জাতিক মিডিয়া রিপোর্ট করে। দ্য গার্ডিয়ান, ফরেন পলিসি, নিউ ইয়র্ক টাইমস সহ একাধিক মিডিয়া প্রকাশ করে যে ত্রাণের অর্থের বড় একটা অংশ এমন সংস্থাকে দেওয়া হয়েছে যারা আসাদ সরকারের প্রতি অনুগত। এর পাল্টা অভিযোগও কিন্তু আছে, অর্থাৎ বাশার বিরোধী মিলিশিয়াদের সাথেও জাতিসংঘের আঁতাত ছিল। তাহলে এবার বলুন তো, ত্রাণ বিতরণের আড়ালে জাতিসংঘ সেখানে কি করত? কেন অসহায় মানুষের ত্রাণ সরকারি সশস্ত্র বাহিনী আর মিলিশিয়াদের হাতে যেত? ইয়েমেনে তো জাতিসংঘের বিরুদ্ধে খোলা বাজারে ত্রাণ বিক্রির অভিযোগ আছে, যার একটা অংশ আবার হুতি বিদ্রোহীরাও পায়। পাশাপাশি বিশেষ কিছু এনজিও এবং বিশেষ রাজনৈতিক অঞ্চলেই তাদের আনাগোনার কথা আন্তর্জাতিক মিডিয়ায় উঠে এসেছে। কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে নিয়োজিত পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা সোনার বিনিময়ে মিলিশিয়াদেরকে অস্ত্র সরবরাহ করত। এসবের প্রতিবাদে 2023 সালের আগস্ট মাসে সেখানে গণবিদ্রোহ শুরু হয় এবং অত্যন্ত নির্মমভাবে সেই বিদ্রোহ দমন করা হয়। জাতিসংঘকে রক্ষা করতে কঙ্গোলিজ সেনাদের গুলিতে 56 জন বিক্ষোভকারী নিহত হন। 2017 সালে মায়ানমারে রোহিঙ্গা নিধনের সময় জাতিসংঘ রোহিঙ্গাদের বায়োমেট্রিক তথ্য মায়ানমার সেনাবাহিনীর হাতে তুলে দেয় এবং এই কাজটি তারা রোহিঙ্গাদের সম্মতি ছাড়াই করে। শুধু তাই নয়, বিবাদমান বিভিন্ন পক্ষের মধ্যেও তারা গোপন তথ্য চালাচালি করেছে, অর্থাৎ এক পক্ষের তথ্য আর এক পক্ষের হাতে তুলে দিয়ে সেখানে সংকট ও সংঘাত দুইই বাড়িয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ, ফোর্টিফাই রাইটসের মতো মানবাধিকার সংস্থাগুলো দাবি করে জাতিসংঘের মানবিক করিডোরগুলোর মাধ্যমে মিয়ানমার সেনাবাহিনী প্রক্সি কৌশলের সুবিধা নিয়েছে। তারা বলেছে ত্রাণের নামে মানবতার বুলি হচ্ছিল, কিন্তু প্রকৃতপক্ষে তা হয়ে উঠেছে প্রক্সি যুদ্ধের অংশ। তবে জাতিসংঘ যে সব দেশে একই ধরনের বিপর্যয় নিয়ে আসে তা কিন্তু নয়, কারণ এক এক দেশে তাদের প্রয়োজনও এক এক রকম। তাদের প্রয়োজন বলতে জাতিসংঘ যেসব দেশে দৃশ্যমান ও অদৃশ্যমান শক্তির হয়ে কাজ করে তাদের কথা বুঝিয়েছি। তারা কোথাও যায় খনিজ সম্পদ লুট করতে, কোথাও যায় নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে, আবার কোথাও বা আঞ্চলিক পরাশক্তিগুলোর প্রতি একটা চাপ সৃষ্টি করতে। যেমন ধরুন, যুক্তরাষ্ট্র যদি কোনোভাবে বাংলাদেশে সামরিক অবস্থান নিশ্চিত করতে পারে, তাহলে এই অঞ্চলে দুই পরাশক্তির জন্য নিশ্চয়ই সেটা বেকায়দার হয়ে যাবে। তখন যুক্তরাষ্ট্র চীন ও ভারতের সাথে যে কোনো ধরনের দর কষাকষিতে এগিয়ে থাকবে, যেটা এখন মোটেও সহজ হচ্ছে না। জাতিসংঘ বাংলাদেশে মানবাধিকার অফিস খুলে যদি সত্যি সত্যি নাগরিকের অধিকার নিশ্চিত করতে চায়, তাহলে আমাদের আনন্দের সীমা থাকবে না। কিন্তু সমস্যা হচ্ছে, এই সংস্থাটি পৃথিবীর কোথাও শান্তি স্থাপন করেছে এমন নজির খুঁজে পাওয়া বেশ কষ্টসাধ্য। কারণ জাতিসংঘ কোথাও গেলে একা যায় না, সাথে করে সংঘাত নিয়ে যায়, যুদ্ধ নিয়ে যায়, মৃত্যু আর ধ্বংস নিয়ে যায়, এবং এক পর্যায়ে হয় জনরোষের মুখে পড়ে সেখান থেকে চলে যায়, অথবা মাঠ পর্যায়ের কর্মীদের প্রাণহানির পর একটা বিবৃতি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর শান্তি হোক অথবা অশান্তি হোক, সেটা স্থানীয় জনগণকেই কাঁধে নিয়ে বয়ে বেড়াতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় খোলার পর এখানে কি কি হতে পারে? ভালো কি কি হতে পারে সেটা নিশ্চয়ই জাতিসংঘ আর সরকার বলবে। আমরা বরং আশঙ্কার কথাগুলোই বলি। OSCHR এর উপস্থিতি আন্তর্জাতিক নজরদারি বাড়াতে পারে, যা সরকারের ওপর চাপ সৃষ্টি করবে। কথায় কথায় বিদেশি হস্তক্ষেপ আর নিষেধাজ্ঞার হুমকি আসবে। দাতা গোষ্ঠীগুলো বাংলাদেশকে আর্থিক সহায়তা ও ঋণ প্রদানে নিরুৎসাহিত হবে। তাছাড়া বাংলাদেশ যদি সামাজিক নিরাপত্তা সহ আরও কিছু সূচকে পিছিয়ে পড়ে, তাহলে এসব প্রতিষ্ঠান চাইলেও ঋণ দিতে পারবে না।
বাংলাদেশকে পুরোপুরি পশ্চিমা প্রেসক্রিপশনে চলতে হবে, অথচ বাংলাদেশে একেবারে নিজস্ব অসুখগুলো এই প্রেসক্রিপশনে ভালো হবে না, উল্টো নতুন নতুন অসুখ তৈরি করবে। সরকারের পক্ষে সামরিক ও মৌলবাদীদের শক্ত অবস্থানের কারণে গণতান্ত্রিক অধিকার হরণ, প্রতিবাদ দমন, সাংবাদিক নির্যাতনের মতো ঘটনা আরও বেড়ে যেতে পারে। জাতিসংঘ যখন এসব নিয়ে ব্যস্ত থাকবে তখন রাষ্ট্রীয় ব্যবস্থার বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে সরকার, যেমন সংবিধান পরিবর্তন কিংবা বাতিল করা, দেশের নাম এমনকি জাতীয় পতাকাও পাল্টে যেতে পারে। মানুষ রাস্তায় নামতে চাইবে না, কারণ জাতিসংঘের প্রতি তাদের একটা নির্ভরতা তৈরি হবে। অথচ জাতিসংঘ কোনো কিছুই প্রতিরোধ করবে না, এমনকি সংখ্যালঘু ও রাজনৈতিক বিরোধীদের ওপর সম্ভাব্য গণহত্যা ও জাতিগত নিধনের পরিকল্পনাও নয়। জাতিসংঘ কেবল রিপোর্ট লিখবে এবং প্রচার করবে, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবে। এছাড়া এটি সার্বভৌমত্বের ক্ষতি এবং বিদেশি হস্তক্ষেপের আশঙ্কা তৈরি করতে পারে, বিশেষ করে যখন দেশটি আঞ্চলিক শক্তির প্রভাবে মাঝে দাঁড়িয়ে আছে। আগেই বলেছি, জাতিসংঘের তথ্য পাচারের যে স্বভাব সেটি রয়েছে। তারা কিছু তথ্য ভারতকে দেবে, কিছু চায়নাকে, আবার কিছু তথ্য যুক্তরাষ্ট্রকে, এমনকি মায়ানমার বা পাকিস্তানের মতো দেশগুলো কিংবা আরাকান আর্মির মতো নন স্টেট অ্যাক্টরদের কাছেও এই তথ্য শেয়ার করতে পারে তারা। বাংলাদেশের ভৌগোলিক গুরুত্ব এবং এর সাথে ভারত, চীন, পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক বিবেচনা করে OSCHR এর কার্যালয় হয়ে উঠতে পারে প্রক্সি ওয়ারের কন্ট্রোল রুম। ধর্মীয় চরমপন্থা এবং জিহাদি গোষ্ঠীর শক্তি বৃদ্ধির পটভূমিতে বাংলাদেশ মূলত ধ্বংসের দিকে এগিয়ে যাবে, কারণ বিদেশি শক্তির হয়ে প্রক্সি ওয়ার চালিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত জঙ্গি জিহাদি সংগঠন বাংলাদেশে রয়েছে। ফলে গৃহযুদ্ধ অনিবার্য হয়ে উঠবে, কারণ ততদিনে সাম্প্রদায়িক গোষ্ঠী তথা স্বাধীনতা বিরোধী শক্তি সহনশীলতার প্রতিটি সীমা লঙ্ঘন করবে এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তা মেনে নেবে না। ফলে সারা দেশে আগুন লেগে যাবে, আর এই আগুন থেকে বেরোনোর একটি পথই খোলা থাকবে, আর সেটি হলো গৃহযুদ্ধ। তবে সবচেয়ে বড় কথা হলো, বাংলাদেশে OSCHR এর কার্যালয় স্থাপনের মাধ্যমে এটি প্রমাণিত হয় যে বাংলাদেশের পরিস্থিতি সিরিয়া, সুদান, ইউক্রেন, ফিলিস্তিন কিংবা ইয়েমেনের মতোই ভয়াবহ। কিন্তু যারা এটি প্রমাণ করতে চাইছে তারা কি আমাদের ভালো চায়, নাকি নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এসব আয়োজন? ভাবুন, নিজের উদ্যোগে আরও অনুসন্ধান করুন, তারপর সিদ্ধান্ত নিন। আজ এ পর্যন্তই। পরবর্তী এক্স রে রিপোর্ট হাতে আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন।